একটা সংসার ভেঙে যাচ্ছে আর তুমি সেলিব্রেট করতে বলছো? আচ্ছা তুমি এইভাবে কথা বলছো কেন? ও তো ওর দোষেই সংসারটা ভেঙেছে। দেখো, যে কারণেই ভাঙুক, সংসারটা তো ভাঙছে। আরে ও ডক্টর মজুমদারের নামে এত বড় একটা মিথ্যে বদনাম দিল, প্রেগন্যান্সি নিয়ে এত বড় একটা নাটক করলো, তারপর তুমি বলছো যে ওর সংসারটা টিকে যাবে? আরে যশ কি পাগল নাকি যে তারপরে ওর সঙ্গেও থাকবে? দেখ, রোহিণীদি কেন অভিনয়টা করলো সেটা তো বুঝতে হবে। রোহিণীদি তো এরকম করার কথা ছিল না। তার মানে? দেখো রাহুলদা, সব কিছু যদি নর্মাল থাকতো তাহলে তো রোহিণীদিকে এরকম একটা মিথ্যে কথা বলতে হতো না, রোহিণীদিকে এরকম করতে হতো না। রোহিণীদি আর জজদার বিয়ের আগে থেকে সম্পর্ক, আর বিয়ের পরেও যদি এরকম সম্পর্ক থাকতো তাহলে থোড়াই না রোহিণীদি ফলস প্রেগন্যান্সির কথা বলতো। তোমাদেরও বুঝতে হবে ওর জায়গাটা। তোমাকে না মাঝে মাঝে বুঝে উঠতে পারি না, জানো তো শবনম, খুব মাথা গরম হয়ে যায়। বলে হয়, আমি আর কি করতে পারি এতে? তুমি আর কি করতে পারো? আর কিছু করার থাকলে তুমি করতেও পারবে না। তুমি কোনোদিনই কিছু করারই ছিল না, করবেও না। এটা আবার কেমন কথা রাহুলদা? আমি কিন্তু সত্যি বুঝতে পারলাম না। তুমি সব বোঝো আর বুঝে না বোঝার ভান করো। রাহুলদা, আমার না দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। তুমি যে যাচ্ছ যশকে বলেছো? কি আশ্চর্য, জজদাকে আমি বলতে যাব কেন? জজদাকে তো এটা বলার কথা নয়। আমি কলকাতাতে পড়তে এসেছিলাম, ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, পড়াশোনা শেষ, আমি বাড়ি ফিরে যাচ্ছি, এটাও জজদাকে বলতে হবে? আর আমার তো কোনো ডিসিশন চেঞ্জ হতে পারে, আমি ডিসিশন চেঞ্জ করেছি। হ্যাঁ, আমি গ্রামে গিয়ে কাজ করব। আমি তো বুঝতে পারছি না এই বিষয়ে জজদাকে বলার কি আছে। যশদাকে তাহলে কিছু বলার নেই, তাই তো? না, আমার তো মনে হচ্ছে না কিছু বলার আছে বলে। দেখো শবনম, যশ অনেকবারই ভুল করেছে এবং তার জন্য আমার অনেকবার মাথাও গরম হয়ে গেছে। যে যশের ভুলটা সংশোধন করা যায় এবং যশ সেটা করেওছে। যশ নিজের অনেক ভুল সংশোধন করেছে এবং জীবনের সবচেয়ে বড় ভুলটাও সংশোধন করেছে। কিন্তু তুমি যে ভুলটা করেছো সেই ভুলের সংশোধন কিন্তু করা যায় না। তার মাসুল যদি দিতে হয় আমি দিয়ে দেবো রাহুলদা, তোমার তো চিন্তা করার দরকার নেই। তা তো বলবেই। আজকে তোমার এই কথাটা মনে হচ্ছে, তাই তো? আচ্ছা শবনম, তোমাকে একটা কথা বলবো। রোহিণী যশকে ফাইনালি তো ছেড়ে চলে গেছে, আর তুমি যশকে কতটা ভালোবাসো সেটা আমরা সবাই জানি, আর যশও তোমাকে ভালোবাসে। তাহলে তুমি যশের সাথে থাকতেই তো পারো। কি ভাবিস বলতো আমাকে? কি ভাবো তোমরা আমাকে? তোমরা যদি সত্যি আমাকে বন্ধু হিসেবে ভাবো না, তাহলে ভবিষ্যৎ আর এরকম কথা বলো না। একটা মেয়ের সংসার ভেঙে যাচ্ছে, তারপর সেই সংসারে গিয়ে আমি ঢুকবো, আমি জজদার বাড়ি ঢুকে যাব? এত বছর প্রেম করে বিয়ে করেছে রোহিণীদিকে, তারপর রোহিণীদিকে ছেড়ে দিয়ে একটা অন্য মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা ভাবছে জজদা। আর যাই হোক, এরকম ছেলেকে আমি ভালো ছেলে হিসেবে মনে করি না। হোপফুলি জজদা এরকম কিছু ভাববে না, যদি ভাবেও জজদাকে কিন্তু এর মাসুল দিতে হবে। বাবা, তুমি দেখছি একবার আকাশ থেকে পড়লে। হ্যাঁ, এর আগের ঘটনা মনে হয় তুমি কিছুই জানো না। কি জানার আছে বলো তো? কি জানার কথা বলছো তোমরা আমাকে? যদি কিছু বলার থাকে না এখনই বল, আমি চ্যাপ্টারটা এন্ড করতে চাই। আমি চাই না ভবিষ্যতে তোমরা আমার সাথে এই নিয়ে কোনো কথা বলো। তুমি কি জানতে না শবনম যে যশ তোমাকে ভালোবাসে? অন্যায় করেছে, অন্যায় করেছে জজদা। রোহিণীদিও তো জানতো যে জজদা রোহিণীদিকে ভালোবাসে, কিন্তু সেটা তো ভুল, রোহিণীদিকে ঠকানো। যে একজনকে ভালোবাসতে বাসতে না আরেকজনের ওপর ঝোঁকে, সে ভালোবাসাটা কোনোদিনও জেনুইন না। বাহ, এতদিন পর তাহলে যশের এইটাই পাওনা হলো, তাই তো? জজদার কি পাওনা হলো আমি বলতে পারবো না, কিন্তু তুমি যে কথাটা বললে তার পাওনা কি আমি জানি। তুমি যে যশকে কতটা ভালোবাসো এটা নিয়ে আমাদের মধ্যে কারো কোনো সংশয় নেই। তুমি বলো, এটাকে এখন কি বলবে? যেটা মিথ্যে? কোনো মানুষকে তো ভালোবাসাটা অন্যায় নয়, পাপও নয়। তাহলে যশ কি এই পাপ কাজটা করেছে বলে তুমি মনে করছো? কি বলো তো রাহুলদা, একই সঙ্গে দুজনকে ভালোবাসার কথা বলাটা অন্যায়। তুমি কি আবার প্রথম থেকে শুরু করতে চাইছো শবনম? আচ্ছা, যশ কি কোনোদিনও রোহিণীকে ভালোবেসেছিল বলো তো? ভালোবাসার ইনফ্যাচুয়েশন দুটো কিন্তু এক নয় শবনম।
জজদা যদি রোহিণীদিকে ভালো নাই বেসে থাকে, তাহলে এত বছর জজদা রোহিণীদির সাথে ঘুরছে কেন? জজদা রোহিণীদিকে বিয়ে করেছে কেন? কেন দুজনে একসঙ্গে সংসার করছে? দেখো, তুমি ওদেরকে কি বোঝাবে তা আমি জানি না, তবে আমি জানি যশ কেন রোহিণীর সাথে সংসার করেছিল, ওকে বিয়ে করেছিল এবং আলটিমেটলি ওকে বিদেয়ও করে দিল। আর তুমি যে জায়গায় দাঁড়িয়েছিলে সেই জায়গাতেই রয়ে গেলে, ধরি মাছ না ছুঁই পানি। এইভাবে জীবন কাটতে পারে না শবনম। দেখো, পৃথিবীতে এটাই তো প্রথম নয় যে কেউ তার বউকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করতে চাইছে। দেখো, জজদা কি চাইছে আমি জানি না, আমি জানতেও চাই না জজদা কি চাইছে। তবে জজদা যদি সত্যি এরকম কিছু চায়, সেই চাওয়াটাকে জজদাকে মনের মধ্যে রাখতে হবে, কারণ আমি সেরকম মেয়ে নই যাকে টুসকি দিয়ে নিজের কাছে নিয়ে যাওয়া যায়। তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। না, লাভ নেই রাহুলদা। আমি আশা করব যে ভবিষ্যতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু এই বিষয় নিয়ে নয়। আর কি বলি বলো তো তোমাদের, সত্যি কি বলবো আমি বুঝতে পারি না। এটা তো আমার ব্যক্তিগত বিষয়, বারবার আমার এই ব্যক্তিগত বিষয় নিয়ে কেন তোমরা কথা বলো বলো তো? ও, ব্যক্তিগত ব্যাপার বলে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ, তাই তো? ব্যক্তিগত ব্যাপার বলে আমি ঢুকতে তোমাদের বারণ করছি, দূরে সরিয়ে দিচ্ছি না। যে বন্ধুর সামনে মন খুলে কথাই বলতে পারে না, তার বন্ধুত্ব নিয়ে আমার সন্দেহ আছে। তুমি না মুখে একটা কথা বলো আর মনে একটা কথা বলো। আমার মনে যা থাকে আমি মুখেও তাই বলি। মোটেই না। আজ যদি যশ কোনো প্রবলেমে পড়ে, যশের কোনো শরীর খারাপ হয়, তাহলে তুমি পাগলের মতো হয়ে যেতে না। আর তোমার কোনো প্রবলেম হলে যশ জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে বাঁচাতে যেত না। তার মানে কি এটা প্রমাণ করে যে দুজনকে একসঙ্গে এক ছাদের তলে থাকতে হবে? চিরকাল তাহলে তুমি দূর থেকেই ভালোবাসবে, তাই তো? আচ্ছা, তুমি নয় মানিয়ে নিতে পারলে, যশ তো মানিয়ে নিতে নাও পারে। আচ্ছা, যশের তো অধিকার আছে একটা সুন্দর জীবন কাটানোর, একটা ভালো জীবন কাটানোর। হ্যাঁ, এক্স্যাক্টলি রাহুল দা, আমারও অধিকার আছে একটা সম্মানজনক জীবন কাটানোর। আমি একটা সম্মানজনক জীবন কাটাতে চাই, আর আমার কাছে একটা ভালো জীবনের থেকে একটা সম্মানজনক জীবন কাটানোটা কাম্য। এটাই আমার কাছে প্রায়োরিটি। আমি চাই না অন্য কারোর অসম্মানের কারণ হতে, কিংবা আমি নিজেকে অসম্মানিত করতে চাই না রাহুলদা। ওরকম দুদিন লোকে বলবে, তারপর সব ভুলে যাবে, এগুলো নর্মাল ব্যাপার। যেটা তোমার কাছে নর্মাল রাহুলদা, সেটা আমার কাছে নর্মাল নয়। এটা হয়তো অন্য মেয়েদের কাছেও নর্মাল, কিন্তু অন্য মেয়েদের মধ্যে আর আমার মধ্যে যে একটা বিশাল পার্থক্য আছে, আর সেই পার্থক্যটা কি তুমি খুব ভালো করেই জানো রাহুলদা। জজদা আর আমি দুজনে দু প্রান্তের মানুষ, সেটা জজদা ভুলে গেলেও আমি কোনোদিনও ভুলে যাইনি। যা ভালো বোঝো করো, তবে একটা কথা বলে রাখি শবনম, একদিন যশের কাছে ফিরতে না পারার জন্য না আমাকে রিপেন্ট করতে হবে। সত্যি যদি সেরকম কিছু হয়, আমি সবার আগে তোমার সাথেই শেয়ার করব। দেরি হয়ে যাচ্ছে রাহুলদা, আমাকে বেরোতে হবে। তার মানে এমনও হতে পারে যে তুমি আবার গ্রামে গিয়ে কাজ শুরু করলে। হ্যাঁ, হতেই পারে। আমার গ্রামের প্রতি আমার একটা কমিটমেন্ট আছে। আমি কলকাতায় পড়তে এসেছিলাম, ডাক্তার হতে এসেছিলাম গ্রামের মানুষের পাশে দাঁড়াবো বলে, শহরে কিংবা বিদেশে চাকরি করার লোভে নয়। তুমি জানো তো যশ বিদেশে যাচ্ছে? শুনেছি। এর মধ্যেই যাওয়ার কথা, কয়েক মাসের মধ্যেই যাবে। তা তুমি একবার দেখা করে যাবে না? কি আশ্চর্য, দেখা তো হয়েছে, কদিন আগেই দেখা হয়েছে। তোমাকে আবারও বলছি শবনম, দেখো তুমি গ্রামে তো চলে যাচ্ছ, বলছি যাবার আগে অ্যাটলিস্ট দেখা না করে যাও, অ্যাটলিস্ট ফোনে তো বলে যাও। আমি সেটা মনে করি না রাহুলদা। আমি কোথায় যাব, কি করব, সেটা জজদাকে জানানোর প্রয়োজন বলে মনে করি না। জজদার জীবন জজদার, আর আমার জীবনটা আমার। আরে তোমার
জন্যই তো আজ রোহিণী আর যশের মধ্যে এতটা অশান্তি। আর তোমার জন্যই তো আজ রোহিণীকে যশ বাড়ির থেকে বার করে দিয়েছে। এরপরও তুমি একই কথা বলবে? এক্স্যাক্টলি এটাই কারণ। এটাই কারণ যে আমি যশদার কাছে আর ফিরে যাচ্ছি না। তোরা আমাকে এতটা চিনিস, আমার বন্ধু, আমার বন্ধু হয়েও তোরা এই কথা বললি। এদিকে দেখ, আমি কিন্তু যশদার সাথে দূরত্ব বজায় রেখেছি, তারপরও তোরা বললি যে যশদা আমার জন্য রোহিণীদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এতগুলো অভিযোগ করলি তোরা। এই অভিযোগগুলো করার পরেও তোদের মনে হয় আমি যশদার কাছে ফিরে যাব, যশদার সাথে দেখা করব? শবনম, ও ওইভাবে বলেনি, তুমি কথাটাই বুঝতে পারোনি। আমার আর কিছু বোঝার নেই রাহুলদা, সত্যি কিছু বোঝার নেই। সারা জীবন আমি যশদার চোখের আড়ালে থাকবো, কিন্তু এই অভিযোগটা নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। ও সেভাবে বলেনি শবনম, ও যশের কথা বলেছে। দেখো, যশ তোমাকে ভালোবাসে বলেই কিন্তু রোহিণীর মতো 2 নম্বরই মেয়ের সাথে থাকতে পারলো না। ও তোমাকে ভালোবাসে বলেই কিন্তু রোহিণীর সাথে সংসারটা করে উঠতে পারলো না। এর কি কোনো দাম নেই তোমার কাছে? আমার কাছে এই ভালোবাসার কোনো দাম নেই। আসি রাহুলদা, দেরি হয়ে যাচ্ছে। আসি রে। মনে হচ্ছে গ্রামে চলে যাচ্ছে, বুঝলি? রোহিণীকে তো এক্ষুনি খবরটা দিতে হবে, এক্ষুনি দিতে হবে। দাঁড়া। বল স্বপ্নদীপ। তোকে একটা দারুণ নিউজ দেওয়ার আছে। শবনম কলকাতা শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে রে। কে বললো তোকে? তুই শিওর? 100% শিওর না, তোকে বললাম কি করে? আমি তো এখন এখান থেকেই ফোন করছি তোকে। একটু আগে জাস্ট শবনম বেরিয়ে গেল, শবনম যেতেই তোকে ফোনটা করলাম। রাহুল দ্বারা অনেক রকম বোঝানোর চেষ্টা করেছিল, অনেকভাবে, যাতে শবনম কলকাতা শহর থেকে গ্রামে না যায়, এবং যশের কথাও বলছিল। কিন্তু শবনম স্ট্রেট কাট বলে দিয়েছে ও গ্রামে যেতে চায় আর গ্রামে গিয়েই কাজ শুরু করবে। আর বোধহয় কলকাতা কখনো ফিরবে না। ঈশ্বর বোধহয় মুখ তুলে তাকিয়েছেন রে রোহিণী। দেখ, যার জন্য তোকে যশ তার জীবন থেকে সরিয়ে দিল, বাড়ি থেকে বের করে দিল, তার জীবন থেকে শবনম বেরিয়ে গেল। এবার তো যশের আর কিছু করার রইল না। তুই যশকে চিনিস না স্বপ্নদীপ? দেখ না, এই সবে ছুটলো বলে শবনমের পিছনে, শবনমকে কনভিন্স করার জন্য। আর শবনম তো সিম্পলি সিচুয়েশনটার অ্যাডভান্টেজ নিচ্ছে, নিজের দর বাড়াচ্ছে। দেখবি কদিনের মধ্যেই যশের ঘাড়ে এসে ছুটবে। যাকে আমি ঠিক করেছি, আমি ডিভোর্সটা দিয়ে দেবো যশকে। আমি কোনো অশান্তির মধ্যে যাব না। এবার শুরু হবে রোহিণীর দ্বিতীয় খেলা স্বপ্নদীপ। যশের সঙ্গে আমার সংসার করার অবস্থায় শবনম ওকে টেনেছে, তো খুব টানাটানি করেছে। এবার দেখবি শবনমের সঙ্গে সংসার করা অবস্থায় আমি যশকে টানবো, এর থেকেও 10 গুণ বেশি করে টানবো। আমি সংসার করতে দেব, আমি ডিভোর্সটা দিয়ে যশ আর শবনমকে সংসারটা করতে দেব। একটা অন্য রোহিণীকে দেখতে পাবি স্বপ্নদীপ। ওয়েট অ্যান্ড ওয়াচ। কি বলছিস কি? মানে তুই একটু খুলে বল না। খুলে বলার কিচ্ছু নেই, ইট ইজ ভেরি সিম্পল। দেখ, লাইফ ইজ এ স্টেজ। আমরা তো জীবনের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে সবাই অভিনয়টাই করছি। কেউ আর স্বীকার করছে, কেউ আর স্বীকার করছে না। আমি যশের সামনে এমন অভিনয় করব না স্বপ্নদীপ, ভালো হওয়ার অভিনয়। আমার সামনে যশ হার মানতে বাধ্য হবে। দেখে নিস, যশের চোখে ভালো হয়ে ওঠার প্রমাণ দেওয়া আমার আজ থেকে শুরু হলো স্বপ্নদীপ। আমি কোনো ঝগড়াঝাটি অশান্তি আমি কিচ্ছু করব না বোকার মতো। আমি ওদের সিম্পলি সংসারটা করতে দেবো। আমি মিউচুয়ালি যশকে ডিভোর্সটা দিয়ে দেবো। হোয়াট? এসব কি বলছিস কি রোহিণী?
তোর কোনো কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে হবে না তোকে। তুই পুরোপুরি যদি কথার মাথা মুন্ডু বুঝতে নাও পারিস, তবু পাশে থাকিস আমার। পাশ থেকে সরে যাস না, তাহলেই হবে। আচ্ছা, তোর কি মনে হয় তোর পাশ থেকে আমি সরে যাব? তোর যে কোনো ক্রাইসিস আমি তোর পাশে থাকিনি বল? অল টাইম থেকেছি তো। থেকেছিস, 100 বার থেকেছিস, কিন্তু যখনই নিজের বিপদটা টের পেয়েছিস স্বপ্নদীপ, তখন কিন্তু পিঠ বাঁচানোর জন্য মুখ উল্টে পালিয়েছিস। ঠিক আছে, সেটা নিয়ে আমি কিছু মনে করছি না, কারণ বিপদে পড়লে বিপদ থেকে নিজেকে বাঁচানোর উপায়টা নিজেকেই ঠিক করতে হয়। অধিকারও আছে সকলের এটা করার। পাশে থাকিস, মুখ ঘুরিয়ে সরে যাস না। যদি কখনো তোদের সাহায্যের প্রয়োজন হয়, তাহলে তোকে নিশ্চয়ই বলবো। শুধু শুধু তুই আমাকে ভুল বুঝছিস রোহিণী। আমি চিরটা কাল তোর পাশে থেকেছি, তোকে সাহায্য করেছি, আর ফিউচারেও আমি তোকে সাহায্য করব। তুই চিন্তা করিস না স্বপ্নদীপ, রোহিণী এর রঙ্গমঞ্চে হাঁটতে আসেনি, তাও আবার শাবনামের মতো একটা মেয়ের কাছে। সময় আসুক, দান একদিন উল্টে যাবে। সেদিন না হয় তোরা আবার নতুন করে সেলিব্রেট করিস আমার আর যশের সম্পর্কটাকে। যাক বাবা, অনেকটা শান্তি পেলাম রে। কি যেন মনে হচ্ছিল জানিস, যেন সব শেষ হয়ে গেল, সব কিছু হয়তো শেষ হয়ে গেছে। হলো তো, একটা অধ্যায় শেষ হলো তো, আর একটা অধ্যায় শুরুও হলো। রোহিণীকে নিয়ে যশ সুখী হতে পারেনি, রোহিণী শবনমকে নিয়ে যশকে সুখী হতে দেবে, খুব সুখী হতে দেবে। তারপর রোহিণীর খেলাটা শুরু হবে। আমি দেখতে চাই শবনমকে নিয়ে যশ কতটা সুখী হতে পারে, আমি দেখতে চাই। রাখলাম। বিশুদা একটা অমলেট দাও। এই বিশুদাকে ডবল ডিমের অমলেট দিতে বল না। রাহুল দা, আরে তুই অমলেট খাবি? না না, অমলেট খাবো না। বলছি শবনমকে কোথাও দেখেছো? আসলে কি বলতো, আমি ওকে কলেজ প্রিমাইসেসে কোথাও দেখছি না। ডক্টর মজুমদারের ওখানেও যাইনি। পরীক্ষা শেষ হয়ে গেছে, জানি কলেজে থাকারও তো কথা নয়। ও তো এসছিল। বাড়ি চলে গেছে কিনা জানো, কারণ আমি ওকে ফোন করছি, ফোনে কিছুতেই পাচ্ছি না। ভাবছি একবার যাবো। জানি কি জানো বলো তো? চলে গেছে। নিশ্চয়ই ফোনটাকে সাইলেন্ট করে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। ওর তো আবার খেয়াল কম, তার জন্য আমি বারবার ফোন করছি, কিছুতেই ফোনটা ধরছে না। ও বাড়ি চলে গেছে। আরে আমি তো সেটাই বলছি, ওর বাড়িতে যাবো আমি একবার ওর কাছে। ও এই বাড়িতে নেই, ও গ্রামে ফিরে গেছে। কি? হ্যাঁ রে, আমিও ঠিক একই রকমভাবে অবাক হয়েছি। যেদিন রোহিণী চলে গেল, ঠিক তার পর দিন শবনমকে চলে যেতে হলো। গ্রামে চলে গেছে মানে? এরকম তো কোনো কথা ছিল না। একবারও বলে গেল না আমাকে। কদিনের জন্য গেছে তুমি জানো? আমাকে তো বলে গেছে ও আর ফিরবে না, গ্রামেই কাজ করবে। না না, তুমি আমার সাথে ঠাট্টা করছো তাই না? ফিরবে না মানে? আজকেই ওকে আমার জীবনে সব থেকে ইম্পর্টেন্ট কথাগুলো বলার ছিল। আমিও ঠিক তাই ভেবেছিলাম যশ, কিন্তু যে তোর কথাই শুনবে না, তার সাথে কথা বলে কি হবে? কদিনের জন্য গেছে তুমি জানো? তুই হয়তো জানিস না যশ, ও কিন্তু লাগেজ টাগেজ নিয়েই বেরিয়েছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কবে ফিরবে, বললো নাও ফিরতে পারি। ও বললো যে ডাক্তারি পাস করার পর ও নাকি কথাই ছিল যে গ্রামে ফিরে যাবে, সেখানে মানুষদেরকেও ট্রিটমেন্ট করবে। এখানে ওকে আসতেই হবে বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে হবে তার নাকি কোনো মানে নেই, এইরকমই নাকি কথা ছিল। শবনম তাই বললো? আচ্ছা, শবনম সম্পর্কে তোকে মিথ্যে কথা বলে আবার কি লাভ হবে? না তা তুমি বলবে না, কিন্তু এরকম তো কোনো কথা ছিল না। কথা তো অনেক কিছুই থাকে না, মানুষ কি সব কথা রাখে রে? তা না হলে শবনমের চলে যাওয়াটা কি আজকে উচিত কাজ হয়েছে বল? দেখ যশ, তোর জীবনে এত বড় একটা লড়াই গেল, এত বড় একটা যুদ্ধ গেল, এর কোনোটা দিয়ে কিন্তু শবনম শরিক হয়নি। সে না হয় না হোক, কিন্তু সে লড়াইটা করার পর যখন তুই জিতলি,
তখনও তোর সাথে থাকবে না, এটা এটা আমার খুব খারাপ লাগছে যশ। আজকে শবনমের সাথে আমাকে দেখা করতেই হতো রাহুলদা। ওকে আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট কথাটা বলতে হতো। ঠিক আছে, এমন তো নয় যে আমি ওর গ্রামের বাড়িতে যেতে পারবো না। কাল সকালেই না হয় আমি ওর গ্রামের বাড়ি চলে যাব। একটু ভেবে যাস। ভেবে যাবো মানে? দেখ, ওর সাথে আবার কথা বলে মনে হলো যে ও তোর সাথে যোগাযোগ রাখতে চায় না। আরে না না রাহুলদা, ওর সাথে আমার এর মধ্যেই কথা হয়েছিল, এমন তো কিছু বলেনি আমাকে। ভুল করেছি বলছিস? তাহলে তো শবনম ভুল বুঝিয়েছে, বা আমাকে জানাতে চায়নি যে তোর সাথে কোনো কথা হয়েছে এই ব্যাপারে। রাহুলদা, তুমি ওকে মিসআন্ডারস্ট্যান্ড করছো। শবনম সেরকম মেয়েই নয়। হ্যাঁ, হয়তো তখন আশেপাশে আরো অন্য লোকজন ছিল, তার জন্য লজ্জায় কিছু বলতে পারিনি। কি কথা হয়েছে তোর সাথে? আমি তো ওকে সবই বলেছি রাহুলদা। আমি ওকে এটাও বলেছি যে আমি সব কিছু থেকে মুক্তি পাচ্ছি। ডিভোর্সটা যেভাবেই হোক আমি পেয়ে যাবই। আমাদের একটাই জীবন রাহুলদা, আমরা এই একটা জীবন ভালো করে বাঁচতে চাই। আমি ওকে বলেছি আমি বিদেশে যাচ্ছি, আর তুমিও আমার সঙ্গে আসবে। বিদেশে যাওয়ার আগে যদি আমাদের কপাল ভালো থাকে তাহলে আমাদের বিয়েটা হয়ে যাবে।